ব্রিটিশ শাসনের অবসান, 47-এ স্বাধীন হলো ভারত। তারপর টানা 2 দশক দেশ জুড়ে দুর্ভিক্ষ, দারিদ্র, ক্ষুধা। এরই মাঝে বাংলাদেশকে স্বাধীন করতে 71-এর মুক্তিযুদ্ধে পাক সেনার বিরুদ্ধে জয়। স্বাধীন ভারত তৈরি করলো এক ইতিহাস। এরপর ফের অন্ধকারের অতলে দেশ। ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ ভারতকে ঘিরে রেখেছিল। স্বাধীন ভারত যখন কঠিন চ্যালেঞ্জ পেছনে ঠেলে নতুন দেশ গড়ার লক্ষ্যে লড়াই চালাচ্ছে, তখনই তৈরি হলো আরও এক ইতিহাস। 1983-এর 25শে জুন ক্রিকেট বিশ্বকাপ জয়। বিজয় দিবস যেমন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তেমনি 83-র বিশ্বকাপ জয় ভারতকে বিশ্ব মানচিত্রে ব্র্যান্ড ভারতের ইমেজ দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার বীর গাথা যেমন গর্বিত করে ভারতবাসীকে, তেমনি 83-র বিশ্বকাপে ছিনিয়ে আনা ভারতের জয়ে আজও নস্টালজিক করে। তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের কৃতিত্বেই এই জয় ছিনিয়ে এনে ইতিহাস তৈরি করেছিল ভারত, যে জয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কপিল দেব। ট্রেন্ট ব্রিজ ওয়েলসের নেভিল ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতকে জয় এনে দিয়েছিল কপিল দেবের 175 রানের দুরন্ত ইনিংস। সেই ম্যাচে হারলে ভারতের বিদায় ঘণ্টা আগেই বেজে যেত বিশ্বকাপ থেকে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নিশ্চিত সেই সম্ভাবনার হাত থেকে ভারতকে বাঁচিয়েছিল তৎকালীন ভারত অধিনায়কের ইনিংস। শুধু তাই নয়, বিশ্বকাপ ফাইনালে মদনলালের বলে ওয়েব রিচার্ডসের ক্যাচ নিয়েও জয় নিশ্চিত করেছিলেন কপিল দেবী। মাত্র 33 রানে ক্রিজ ছাড়েন ওয়েব। সেই ম্যাচে ওয়েব টিকে গেলে ম্যাচ জয় কঠিন হতো মানেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্বাধীন ভারতের ক্রিকেট দলের এই কৃতিত্ব দেশকে বিশ্বের কাছে ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে, বুঝতে পেরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে ডেকে সংবর্ধনা জানানো হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সেই কৃতিত্বই প্রথম বিশ্বের সামনে ভারতের শক্তি মেলে ধরে। ক্রিকেট থেকে অর্থনীতি, আজকের ভারত বিশ্বে এক উদাহরণ। সেই ব্র্যান্ড ভারতের সূচনাটা হয়েছিল কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের সেই ঐতিহাসিক জয় দিয়ে। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। গুড ইভিনিং। এমন একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি যে সেই অনুষ্ঠান শুরু করতে গিয়ে এত বছর আগের কথা, তাও কিরম যেন লোম খাড়া হয়ে যাচ্ছে। এমন একটা সময়ের কথা যখন ইন্টারনেট বলে তো কোনো বস্তুই ছিল না, মোবাইল ফোন কেউ চোখে দেখেনি। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বার্লিন প্রাচীর অক্ষত ছিল। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে কমিউনিজমের স্বপ্নও অক্ষত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলে কারোর নাম তখনও পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে আবির্ভূত হয়নি, কারণ তিনি তো দাঁড়িয়েছিলেন যাদবপুর কেন্দ্রে তার পরের বছর। আর হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় নামে একজন উঠতি স্পোর্টসম্যান ছিলেন, কিন্তু তিনি তখন সেন্ট জেভিয়ার্স মাঠে ফুটবলার হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরকম একটা সময় 39 বছর আগে 83-র 25শে জুন, আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব। 40-এ পা 83 40-এ পড়ল, কিন্তু তার এমনই চির যৌবন যে সে 40-এ পড়লো, মধ্যবয়স্ক হলো মনেই হয় না। আর আজকে এটা নিয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে আমার সঙ্গে আছেন ক্রিকেটার অশোক মালহোত্রা, যার ডেবিউ 1982 সালের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ওই 83-র বিশ্বকাপ বাদ দিয়ে তার আগের সব কঠিন পরীক্ষায়, অশোক হাসছেন এখানে, আমাদের ক্যামেরা ম্যাচ যদি অশোককে দেখান তুই দেখবেন যে তার আগের ওয়েস্ট ইন্ডিজ সফরে কঠিনতম সব পরীক্ষায় কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল ঢেলে দিয়ে যেরম হয় সেভাবে নবাগত অশোককে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওয়েস্ট ইন্ডিজ একটা রিভেঞ্জ সফরে আসে বিশ্বকাপের পরে ভারতে, সেখানেও অশোক ছিলেন। মাঝখানটা খেলেননি। শুধু সেটার জন্যই নয়, আপনারা অনেকেই জানেন যারা অনুষ্ঠান দেখছেন, তিনি হচ্ছেন কপিল দেবের অভিন্ন হৃদয় বন্ধু, বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিন্ন হৃদয় বন্ধু। একই শহর থেকে উঠেছেন চণ্ডীগড়। সো অশোককে আমরা অনেক কিছু গল্প অশোকের কাছে জানবো যেগুলো অজানা। আমিও অনেকগুলো জানি না। আমি কি একটু আগে আমরা একসঙ্গে বসে কথা বলতে বলতে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে অশোক মালহোত্রা এই শহরে এত বছর আছেন, জানতামই না এইসব গল্প। তবে তার আগে আজকে মুম্বাইতে একটা অনুষ্ঠান হয়েছে, একটা বুক লঞ্চ হয়েছে 83 নিয়ে। কপিল দেব সহ টিমের সবাই প্রায় সেখানে ছিলেন। আমরা সেই বুক লঞ্চের ছবি দেখব, মেরিন ড্রাইভের ধারে, আরব সাগরের ধারে অভিজাত হোটেলে বুক লঞ্চের ছবি এবং ভিডিও। Okay,
ऑक्यूपाइड रखते हैं आपको? ऑक्यूपाइड रखते हैं ये? हाँ हाँ, इनके पास मैं कभी भी चले इनके ऑफिस में चले जाता Those golden days of cricket. अपना पूरा साथ निभा रहा हमारा, अभी तक निभा रहा है। सो फर्स्ट ऑफ ऑल हमें गाइड करते रहते हैं। ऑक्यूपाइड रखते हैं आपको? ऑक्यूपाइड रखते हैं ये? हाँ हाँ, इनके पास मैं कभी भी चले इनके ऑफिस में चले जाता Those golden days of cricket. अपना पूरा साथ निभा रहा हमारा, अभी तक निभा रहा है। এখনও এরা নিজেদের মধ্যে আড্ডা মারেন, নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন, যে গ্রুপটার নাম দিয়েছেন গাভাস্কার চ্যাম্পিয়ন্স ফর এভার, এবং সেই গ্রুপে খুব মজার মজার ঘটনা ঘটে। আমি জানি 2 বছর আগে সন্দীপ পাটিল সকালবেলা লেখেন বয়েজ টিম মিটিং অ্যাট 6:30 PM, খুব মজা হয়। আমি জানি অশোক, তুমি এতদিন খেলেছো, তোমাদের কি কোনো টিমের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? नहीं क्योंकि আমি 85 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আই ওয়াজ আ মেম্বার অফ দ্য টিম অলসো, কিন্তু সুবিধা আছে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এত পাত্তা পায়নি যত 1983, বিকজ দ্যাট 1983 যে ইতিহাস রচেছে ইন্ডিয়ান টিম, ওখান থেকে টার্ন অ্যারাউন্ড হয়েছে। अगर আজকে কোটি কোটি টাকা খেলোয়াড় পাচ্ছে, দ্য স্টার্ট ওয়াজ 1983, বিকজ ওখান থেকে। আর আমি अगर বলতে যাব যে 1983 ওয়ার্ল্ড কাপ যে জিতেছি, ওর যে ফাউন্ডেশন ওয়াজ ইন বার্বিস, ইনফ্যাক্ট তার আগের ট্যুরে বার্বিসে, যেখানে প্রথম ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারায়, আর সেই ম্যাচে গাভাস্কার 90 করেন আমার যতদূর মনে পড়ছে। কপিল দেব একটা দারুণ ইনিংস খেলেন, 38 বলে 72, ভাবাই যায় না 38 বলে 72। আর এই যে ভদ্রলোক বসে আছেন আপনাদের সামনে, ইনিও সেদিন ম্যাচটা খেলেছিলেন বার্বিসে। অশোক, ওই বার্বিসের ফাউন্ডেশন ম্যাচটা নিয়ে যদি একটু আমাদের বলো। দেখুন, আই থিঙ্ক দোল ছিল ওদিন, আমরা হেলিকপ্টারে দোল ছিল, আচ্ছা, ওদিন। গায়না, আপনি জানেন গায়না কত ইন্ডিয়ান অরিজিন লোক থাকে, কিন্তু ওখানে হেলিকপ্টার দিয়ে আমরা মাঠে নেমেছি, অনেক দোল টোল খেলেছি, ওপর খেলা শুরু হলো। অ্যান্ড মানে হোলি খেলে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে নামা, অ্যান্ড দ্যাট অ্যান্ড ওপর যেরকম ক্রিকেট হলো, যেরকম গাভাস্কার ব্রিলিয়েন্ট 90 করলো, দেন কপিল ব্রিলিয়েন্ট করলো, তাহলেই আমার ধারণা ছিল না, क्योंकि ওর আগে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ছিল, কার বিশ্বাস ছিল না কি আমরা হারাতে পারি। ওখানে মেবি ইট ওয়াজ দোল, যে আমরা একটা ডিফারেন্ট লেভেলে খেলেছি। আর আমার এখনই মনে আছে যে গর্ডন গ্রিনিজ স্টেপ আউট করে কপিলকে হিট করেছে, কপিলে একটা এখানে লাগলো অ্যান্ড এখানে ক্যাচ ধরে নিয়েছে, কিন্তু হি হ্যাড ব্রুজেস অল ওভার হিজ আর্ম। কিন্তু প্রবলেমটা আছে কি ফার্স্ট টাইম ও যে আমরা জিতেছি, ও বিশ্বাস দিয়েছে কি আমরা এখন জিততে পারি, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি। কিন্তু আমি একটা গল্প শুনেছি যে জিতে উঠে কপিল দেব নাকি একটু ঘাবড়েও গিয়েছিলেন যে এরপর কি হবে, কি বলেছিলেন আপনাকে? বিলকুল, নেক্সট মিটিং যে ম্যাচ জেতা পর হয়েছে, বলছে আমরা ম্যাচ তো জিতে গেছি, এখন কি হবে। কথা এটা ছিল কি এখন কি হবে, এখন ওয়েস্ট ইন্ডিজ কি করবে, ও যে জোরে বল করে ও কি করবে, ফাস্ট বোলার, যে 4টা ফাস্ট বোলার আছে, ও কি করবে। সো ডেফিনেটলি it was a turning point, পরিষ্কার কথা, it was a turning point and it was an historic moment for Indian cricket. এবং আমি দেখি 83 নিয়ে এত সেলিব্রেশনও, এত কথা, 83টা মুভিও হয়েছে। একটা জিনিস কিন্তু অনেকের মনে থাকে না, যে সেই সময় বাউন্সার নিয়ে কোনো রেস্ট্রিকশনস ছিল না। 85-এর পর থেকে কাঁধের ওপর দিয়ে বল গেলে, ওভারে 2টোর বেশি বল গেলে আর বোলার সেই ডেলিভারি করতে পারেন না। সেই সময় কোনো রেস্ট্রিকশন ছিল না, সারাদিন পেসাররা বাউন্সার করে যেতে পারতেন এবং করতেনও। সেই আলোচনায় আসবো, তার আগে একটু আমরা শুনে নিই যে মুম্বাইতে আজকের এই যে বুক রিলিজ ফাংশনটা, যেখানে সব বিশ্বজয়ীরা সেখানে, তার আগে, তার জাস্ট বেরোনোর আগে কৃষ্ণমাচারী শ্রীকান্তকে আমরা ধরেছিলাম। শ্রীকান্ত কি বলেছেন, যিনি ফাইনালে হায়েস্ট স্কোরার ছিলেন ইন্ডিয়ার। শুনবো শ্রীকান্ত কি বলেছেন। Basically, 39 years have gone by. Still, the 83 achievements still reign supreme. You have been one of the prime architects of that win. Why do you think it has lasted that long and still continues to hog the headlines? That is because, anything, see, you have to understand, is the first World Cup win and for India in 1983, as you all know. And most importantly, I think in a cricketing terms, if we say, when your underdog goes to win a World Cup, and then now today, I think that 83 World Cup has changed the face of Indian cricket, maybe. Yashpal Sharma, one of the prime architects of that win, is no longer with you. How much does it hurt? Yeah,
Yeah, it means we're all, I mean, we miss him a lot. In fact, his wife is Renu and his daughter is here with us today. And in fact, it so happened that when the 2011 World Cup we won, I have a lot of fond memories of Yashpal Sharma on the ground on the 1983 World Cup. Yes, he played a fantastic major role in the 1983 World Cup win. So we used to have a lot of, so I miss Yashpal in multitude ways. One, on the cricketing field, on off the, I mean, as a selector. And so, yes, all of us miss him a lot. You know, the movie 83, you know, where your role was a very significant one, played by a well-known Tamilian actor. How much did you enjoy the movie 83? I guess the movie is 83 when I think the movie 83 you start enjoying it more and more when you see it more and more. And I myself learned quite a few things. I mean, the first time you miss it, probably second time you see the finer points. And it's a fantastic movie and very well taken movie. Kapil Khan has done a brilliant job. Jiva, who did my role, has done a great job. And then, of course, Ranveer Singh, who did Kapil Dev's role, did brilliant. All the actors, and I mean, I should say, did a brilliant job. And the good thing about the movie is all the 99% of the incidents are all true. It has been beautifully cast and beautifully put forward by the director Kapil Khan. Finally, talking about your knock in the finals, that square drive, Andy Roberts, still, you know, it's part of the folklore. Now, going back, just a 23-year-old playing at Lord's, how were you without any inhibitions? See, that's the only way I knew to play. In fact, I mean, as you all know, that in between the wicket was wet, and on the day that morning, the wicket was wet, the ball was bouncing, and Garner was moving the ball so much. Roberts, Garner, and Marshall holding. The only way to handle fast bowling, in my opinion, is attack is the best form of defense. Either you should be technically too perfect, like a Sunil Gavaskar or Mohinder Ramanath. The other way out is for guys like me, my unorthodox approach is the best way, I thought, and that's the way I continue playing cricket. And that's the way I played cricket all my life. Finally, if you had to pick one lasting memory from that win, what would that memory be? I think the greatest memory will be the Kapil Dev's 175 not out. I mean, nobody can ever. I think it's greatest one of the greatest one-day innings, or one of the greatest cricketing innings I've ever seen. অসাধারণ 175 ওই ইনিংসটা বিবিসি সেদিন টিভি স্ট্রাইক ছিল বলে রেকর্ডেড হয়নি, বাট কপিল দেব এর কি কোনো দুঃখ আছে এটা নিয়ে? আমি বছর দুয়েক আগে ওকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন দুঃখ নেই, কারণ যেহেতু ইনিংসটা রেকর্ডেড নেই, সবাই তার মতো করে একটা রং লাগিয়ে নিয়েছে, সেটাতে ইনিংসটার বিউটি আরও বেড়ে গেছে। তুমি কপিলের কাছ থেকে কি শুনেছো ইনিংসটার ব্যাপারে? কপিলের একটা কথা আছে কি নিজে একদম সম্বন্ধে বলে না। ও তুমি জানো কি ক্রিকেটে নিজে যে করেছে, ও বলছে এটা যে আমার ব্যাট আর বল কথা বলে, আমি বলি না, অন্যটা লোক আমার সম্বন্ধে কথা বলে, ওটা ব্যাট। এটা কি একেবারে ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকে নিজের সম্বন্ধে কখনই কথা বলে না, ক্রিকেট সম্বন্ধে কথা বলে না। অ্যান্ড হি লেটস পিপল টক অ্যাবাউট হিজ ক্রিকেট, বিকজ এত বড় খেলোয়াড় আছে। আমরা তো ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমরা জানতো না কি লেজেন্ড সঙ্গে বড় হচ্ছি, মানুষ হচ্ছি। কিন্তু একটা কথা আছে কি, হি ইজ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, পরিষ্কার কথা। যেরকম অ্যাগ্রেসিভ আছে মাঠে, অতই প্যাসিভ আছে অফ দ্য ফিল্ড। সো আমার ধারণা কি আই হ্যাভ নেভার সিন হিম or heard him talk about that 175. Sure, এটাই বলছে কি আই উইশ it was televised. I wish people would have seen it. কিন্তু পরিষ্কার কথা কি ছোটবেলায় যখন তোমরা খেলতে তখন এত বড় বড় সিক্সার মারতো? অ্যামেজিং থিং, সত্যি কথা। বিকজ আমার ধারণা কি এন্ড অফ দ্য ডেজ প্লে লাস্ট বল মেরেছে, লং অন আউট হয়ে গেছে, আমরা সবাই বলতে কি করেছি, বলছি আমি তো অন ড্রাইভ করছি। সো হি হ্যাড দ্যাট কাইন্ড অফ পাওয়ার, হি ওয়াজ স্পেশাল, ইউনো। অ্যান্ড নট টু ফরগেট কি 11 নম্বরে ক্রিকেট শুরু করেছে, রঞ্জি ট্রফি 11 নম্বরে ব্যাটিং শুরু করেছে। ওখান থেকে যেখানে এসছে, হি ওয়াজ এ ন্যাচারাল খেলোয়াড়। অ্যান্ড স্কুল টাইমে হি ওয়াজ এ ক্যাপ্টেন অফ অলমোস্ট অল দি টিম, ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক, যেই বল সবাই। তো হি ওয়াজ অ্যাথলিট, এ ন্যাচারাল বল প্লেয়ার। তো পরিষ্কার কথা। অ্যান্ড বোলিং আমার এখনই মনে আছে কি আমরা হরিয়ানা স্কুল টিম হয়েছিল, 8টা খেলোয়াড় ট্রায়ালে গেল ফ্রম ডিএভি স্কুল চণ্ডীগড়, 7টা সিলেক্ট হয়েছে, 8টা যে সিলেক্ট হয়নি ও কপিল দেব ছিল। অ্যান্ড 7টা খেলোয়াড় যখন আমি ফেরত এসছি ইন্টার স্কুল খেলে কুচবিহার ট্রফি, হি ওয়াজ বোলিং লাইক
আনবিলিভেবল মানে আমার ক্যাপ্টেনের মাথা ভেঙে দিয়েছে। 8 জনের মধ্যে 7 জনের সিলেকশন হলো, যিনি যার হলো না সে কপিল দেব। আপনি ভাবতে পারেন কি সিলেক্টর যে মাঝে মাঝে সিলেক্টরকে জোকার বলা হয় তা ভুল বলা হয় না, আমি নিজেই সিলেক্টর। এই সিলেক্টর গুলোকে যদি তারা বেঁচে থাকেন 83 এই দিনটা সম্বর্ধনা দেওয়া উচিত নিশ্চয়ই। অ্যান্ড হি ওয়াজ এ ডিফারেন্ট প্লেয়ার আফটার দ্যাট, বিকজ আমরা যখন এশিয়া আছে আমরা কি ভুল করেছি বলছে না, আমি দেখতে চাই কি আমি কত মানে জোরে তোমাদের এগেইনস্টে বলের জোর বেড়ে গেল, জোরে বল। অ্যান্ড আমার যে ক্যাপ্টেন ছিল ওর মাথার বাঙালি ছেলে ছিল প্রবীর রয়, আমি এখনো ওর মুখটা ভেঙে দিল। হচ্ছেটা কি? অ্যান্ড হি হ্যাড বিকাম মেবি 2-3 ইয়ার্স কুইকার যখন আমরা ওকে ছেড়ে গেছিল আর যখন ফেরত এসছে। আমরা তোমার বন্ধুর একটা বাইট এখন শুনবো, কপিল দেব হিমসেলফ, দ্য লেজেন্ড হিমসেলফ। ऑलवेज रिमेंबर, कभी एक इंसान से कुछ नहीं होता, ये हमेशा एक टीम होती है और टीम ही जीत के लाती है। या कुछ परफॉर्मेंस बड़ी होती है कुछ प्लेयरों की, लेकिन टीम एफर्ट सबसे बड़ा होता है, इसलिए आप कोई भी चैम्पियनशिप जीत सकते हो। आप एक प्लेयर के ऊपर चैम्पियनशिप नहीं जीती जा सकती। 2 चीज़ें हैं कि खेल को आप इंजॉय ही कर सकते हो। बहुत सारे लोग कहते हैं कि बहुत प्रेशर है, प्रेशर तो मत खेलो, कोई फोर्स थोड़ा कर रहा है आपको खेलने के लिए। आप कंट्री को रिप्रेजेंट करते हैं और उसको मज़ा नहीं कर सकते तो फिर खेलने की ज़रूरत नहीं है। ये प्रेशर वर्ड जो है ना, इसको प्लेजर में चेंज कर दोगे तो बहुत अच्छा होगा। कि अक्सर ये बहुत बड़ा अमेरिकन वर्ड है, प्रेशर है, प्रेशर है, प्रेशर है। आप किसी चीज़ को एंजॉय करते हो उसमें प्रेशर थोड़ा होना चाहिए, उसमें एंजॉयमेंट होना चाहिए। आप कुकिंग करते हो, उसमें बोलो कि कुकिंग करते हुए प्रेशर है, नहीं। अगर आप एंजॉय करते हो तो प्रेशर नहीं हो सकता। কপিল দেবের এসব কথা শুনলে জুনিয়র ক্রিকেটাররা কি করবে আমি জানি না। বলছে প্রেশারই নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রেশার নেই, তাহলে কি আছে? আনবিলিভেবল। কপিল দেব একটাই হয়, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে কপিলের একটা ইন্টারভিউর ছোটো ঝলক আমরা দেখলাম। যেতে ইচ্ছে করছে না, তাও একটা ছোটো ব্রেকে যেতে হচ্ছে, বেশি বড় ব্রেক নয়, আবার ফিরে আসবো, কোথাও যাবেন না, জাস্ট টিভির সামনে থাকবেন। সিনেমাটা রিলিজের আগে অনেকেই জানতেন না যে ভারতের এই জয়ের নেপথ্যে কত রকম কাটা লুকিয়েছিল। এই কাটার মধ্যে একটা ছিল একজন ব্রিটিশ সাংবাদিকের একটা ছোট্ট লেখা। অ্যাকচুয়ালি ছোট লেখা কেন বলবো, উইজডেন ক্রিকেট মান্থলি সেই সময় সবচেয়ে অভিজাত ম্যাগাজিন। আপনারা যদি এটা দেখেন এই দৃশ্যটা, তাহলে দেখবেন এই ভদ্রলোক বলেছিলেন যদি ভারত বিশ্বকাপ জেতে তিনি তার ম্যাগাজিনের সবকটা পাতা চিবিয়ে খেয়ে ফেলবেন। ভদ্রলোকের নাম ডেভিড ফ্রিথ, ব্র্যাডম্যানের খুব ঘনিষ্ঠ ডেভিড ফ্রিথ। এবং ভারত বিশ্বকাপ জেতার পর মান সিং, যিনি টিমের ম্যানেজার ছিলেন, তিনি তার কাগজের সম্পাদককে চিঠি লেখেন মালিককে যে ইনি যেন সত্যিই সবকটা পাতা চিবিয়ে খান, কারণ তিনি যা লিখেছেন এবার তাকে প্রমাণ করতে হবে। এরপরে ডেভিড ফ্রিথ প্রেস বক্সে এসে, লর্ডস প্রেস বক্সে এসে সত্যিই তার ম্যাগাজিনের পাতা চিবিয়ে খান। অসাধারণ একটা মুহূর্ত। এই সিনেমাতে এই মুহূর্তটা যেখানে ডেভিড ফ্রিথ বলছেন প্রেস কনফারেন্সে, আই ফাইন্ড ইট অ্যামিউজিং, তোমরা বিশ্বকাপ জিতবে, কি বলছো কি? এবং এই যে লজ্জার মুহূর্তগুলো 83 সিনেমাটাতে খুব বিশ্বাসযোগ্যভাবে বিধৃত করা রয়েছে যে কি অসম্মানের মধ্যে, কি অপমানের মধ্যে একটা আন্ডারডগ টিম একটা লড়াই লড়ছিল। এটাও একই অর্থে কিন্তু কোথাও একটা স্বাধীনতা সংগ্রাম, হয়তো ক্রিকেট ব্যাট হাতে, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট ছিল বিলেতের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এবার ডেভিড ফ্রিথকে আমি বছর 2 আগে একটা মেল করি এটা জানার জন্যে যে আপনি কি ভারতের সেই জেতার পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন? মানে ভারতীয় ড্রেসিং রুমে উনি ঢুকলে কী হতো আমি জানি না, কিন্তু আপনি কি আদৌ অনুতপ্ত? আপনি কি সেই ইমেলের অংশটা আমরা দেখব। ডেভিড ফ্রিথ তিনি উল্টে বলেছেন যে ভারতের জেতার জন্য নাকি তাকে কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তিনি
টিমটাকে নাকি ইন্সপায়ার করে দিয়েছিলেন এবং অশোক মালহোত্রা শুনে হেসে ফেলছেন এবং তিনি নাকি তারপরে মহিন্দারের সঙ্গে দেখা করেছেন, কপিল তাকে ব্লেজার দিয়েছিলেন। আমি জানি না এরকম কিছু ঘটেছিল কিনা, আমি এটাই শুধু জানি যে তিনি তার ম্যাগাজিনের সবকটা পাতা চিবিয়ে খেয়েছিলেন এবং সেই সময় বিলেতের প্রেস বক্সে ইন্ডিয়ান টিম সম্পর্কে অনেকটা এরকমই ধারণা ছিল। আমার মনে হয় অশোক মালহোত্রা এখানে আছেন, তিনি জানেন এই ধারণাগুলো, একটু বলবে আমাদের? দেখুন, যখন ইন্ডিয়ান টিম গেল তো সবাই ধারণা ছিল, স্পেশালি ইংলিশ জার্নালিস্টকে, ইন্ডিয়ান টিম মতলব ঘুরতে এসছে, খেলতে আসেনি। অ্যান্ড ও এটা ভাবতে পারেনি কি ইন্ডিয়া ওর আগে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছে। যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর ছিল, আমরা বডি লাইন সিরিজে অনেক কথা শুনেছি, কিন্তু আমিও ট্যুরে ছিল, আমি জানি দ্যাট সিরিজ ওয়াজ ওয়ার্স দ্যান বডি লাইন। এটা কেউ মানবে না কে দ্যাট ওয়েস্ট ইন্ডিজ ট্যুর টাফেন্ড আস আপ। এটা কি সত্যি ওই 83 ট্যুরেই ম্যালকম মার্শালের একটা বল গাভাস্করের কপালের মাঝখানে লাগে, উল্টো দিকে ছিলেন মহিন্দার অমরনাথ, পরের বলটা নাকি গাভাস্কর ফরওয়ার্ড ডিফেন্স করেন, তারপরে মহিন্দার বলেছিলেন যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু সালাম, যে ওইরকম মাথায় লাগার পর মাথায় হাত না দিয়ে যে পরের বলটা ফরওয়ার্ড ডিফেন্স করতে পারে তাকে সালাম। তুমি তো ছিলে মাঠে। বিলকুল, ই গট আই থিঙ্ক 160+, বিকজ ওর আগে গাভাস্করের এত ফর্ম এত ভালো চলছিল না। অ্যান্ড গায়না এসে মার্শালের সত্যি কথা মাথায় লেগেছে, কিন্তু ওপর 160 হাত দেয়নি মাথায় না। আর গাভাস্কর আমরা জানি কি अगर anybody is god of cricket, it has to be Gavaskar, believe you me। আমি জানি কি সচিন 100 আছে, বিরাট কোহলির 70-100 আছে, অনেক আছে, কিন্তু কত খেলোয়াড় বিনা হেলমেটে আনকভার্ড উইকেটস ওরম পেস বোলিংয়ে বাউন্সার রুল ছাড়া খেলতে পারবে? আই এম নট belittling anybody, everybody has their own generation, কিন্তু for us, for our generation people, he was the ultimate, believe you me, কে ওর থেকে বড় খেলোয়াড় হতে পারে। আমি আজকেই ছবি দেখছিলাম লর্ডসের ওয়ার্ল্ড কাপ ফাইনালে, যেখানে গাভাস্কর প্রায় রানি পাননি, শুরুতে আউট হয়ে গেছেন, কিন্তু ওই 4 জনের বোলিং অ্যাটাকের এগেনস্টে খালি মাথায় ব্যাট করতে যাচ্ছে দেখে মনে হচ্ছিল যে আমি কোনো ক্রিকেট ফিকশন দেখছি। আনবিলিভেবল সত্যি কথা গৌতম, আগে আমাকে তুমি বলো কি হেলমেট ছাড়া নাকি বেরোত খেলতে, আমি মাঠে নামতে পারবোই না। অ্যান্ড মডার্ন ডে ক্রিকেট ইজ অলসো কিন্তু গাভাস্কর হেলমেট ছাড়া, and that tour especially আমি এই জন্য বলছি কি they were only bowling round the wicket, there nothing, all 4 bowlers নিজের দেশের আম্পায়ার, হ্যাঁ নিজের দেশে আম্পায়ার, no bouncer rule, only bowling round the wicket, মানে গায়ে 6 bouncer over, and when you take stance it is only bowler। তুমি আম্পায়ারকে প্রোটেস্ট করলে কিছু বলবে না? কিছু নেই, only সামনে কে ছিল বোলার, আম্পায়ার and non-striker, nobody in front, every fielder forward short leg, backward short leg, fly slip, sab pichne. So that was the body line hi pray, it was worse than body line, believe you me। Luckily there was no television, no nothing, but এটাই বলতে পারি কি that was the only tour যেখানে ইন্ডিয়ান টিম উল্টো গিনতি শুরু করে দিয়েছে কি 18 দিন রয়ে গেছে ট্যুর শেষ হতে, 17 দিন রয়ে গেছে, 16 দিন। It was one of the worst tours, but hats off to somebody like Mohinder Amarnath, যে আমার ধারণা যে এরম খেলেছে। গাভাস্করে আপনি যে বলছেন গাভাস্কর ইজ লেজেন্ড গড, কিন্তু মহিন্দর অমরনাথ বডিকে এরম উইদাউট চেস্ট কেয়ার, নাথিং টেকিং অন হিজ বডিজ, মুখে লেগেছে, ওপরে এসে নেক্সট ডে অ্যাগেন হুক মেরে 6 মেরে দিয়েছে। ওয়ান অফ দি গ্রেটেস্ট ইনিংস মহিন্দর অমরনাথ প্লেড। এইরমকে যখন আখরি টেস্ট ম্যাচে 100 করে যখন বেরিয়েছে, পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম দাঁড়িয়ে হাত তালি দিয়ে। ফ্যান্টাস্টিক, এগুলো শুনলে মানে গায়ে, সত্যি তো বললাম না শুরুতেই, লোম খাড়া হয়ে যায় আজও এত বছর বাদেও। একদম যেতে ইচ্ছে করছে না। আরেকটা ছোট ব্রেক, আপনারা তো দেখেছেন আগেরবার ব্রেক ছোট ছিল, এবারও তাই থাকবে, আবার ফিরে আসবো। আমি একটা মজার গল্প শুনেছিলাম অনেক বছর আগের, সত্যি কিনে জানি না, অশোক মালহোত্রা আমায় বলতে পারবেন, যে 77-78-এ যখন ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়া ট্যুর করছিল, ক্যাপ্টেন ছিলেন বিশেন বেদি, তখন একদিন খেলা টেস্ট ম্যাচ শুরু, অশোক পানকর সকালে বলেন যে তার পেট ব্যথা করছে, তিনি এই টেস্ট ম্যাচটা খেলতে পারবেন না।
তখন এমন সময় তাকে ডাক্তার আনা গেল, ডাক্তার কিছু খুঁজে পাচ্ছেন না, কিন্তু অশোক মানকর বলছেন আমার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। তখন কি করা যাবে, তখন বেদি বললেন, বেদি তখন টস করতে যাচ্ছেন, তখন বেদি গাভাস্কারকে বললেন শিগগির যাও প্র্যাকটিস মাঠে, আমাদের যে মিডল অর্ডার ব্যাটসম্যান রিপ্লেসমেন্ট আছে তাকে গিয়ে বলো যে তুমি খেলছো। তো গাভাস্কার ছুটতে ছুটতে গেলেন নেটে, আমি নাম করছি না সেই ব্যাটসম্যানের, মিডল অর্ডার ব্যাটসম্যান, অশোক বুঝবেন খুব সহজেই। তিনি বললেন খুব ভালো খবর যে তুমি খেলছো। কেন আমি খেলছি কেন? বলছে অশোক মানকারের পেট ব্যথা হয়েছে। বলছে না অশোক মানকারের কোনো পেট ব্যথা হয়নি, জেফ টমসন আছে বলে পালাচ্ছে, আমি কেন খেলবো, অশোক খেলবে। ভেবে দেখুন, ইন্ডিয়ান ক্যাপ পাবেন, উনি বলছেন অশোক কেন খেলবে না। এবার দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, ডাক্তার অশোক মানকারে কিছু খুঁজে পাচ্ছে না, এদিকে এই ব্যাটসম্যান বলছেন খেলবো না। ইভেনচুয়ালি একটা ইয়েতে ফাইনালি অশোক মানকারের নাম আবার দিয়ে দেওয়া হয় এবং বেদি দাঁড়িয়ে আছেন, গাভাস্কার দাঁড়িয়ে আছেন, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ববি সিমসন দাঁড়িয়ে আছেন। আমি এটা এই জন্যে বললাম যে একা জেফ থমসনে এই অবস্থা, ওয়েস্ট ইন্ডিজের মাঠে 4 জন পেস বোলার, ওখানে তো জেফ থমসনের উল্টো দিকে সেরকম কোনো বোলার ছিলেন না, কারণ প্যাকার ক্রিকেটের জন্য লিলিরা চলে গিয়েছিলেন প্যাকার ক্রিকেটে। এখানে অশোক 4 জনকে খেলার পর যখন ড্রেসিং রুমে এক একজন শার্ট খুলতো, কিরম লাগতো তার গায়ের শরীরটা? আমি এটাই বলতে পারি কি ও সময় ও সিরিজে কেউ এটা ভাবতো না কি আমি 50 করব, 100 করব। এটাই ছিল কি যতটা হয়ে যাক ভালো, বিকেলে সুইমিং পুলে ঢুকে ভুলে যেত নেক্সট ডে ফের খেলতে হবে। তো মোটামুটি এরকম। আর গায়ে শরীর তো ব্ল্যাক অ্যান্ড ব্লু তো সবাই থাকতো, ব্রুজেস থাকতোই, ওটা তো পার্ট অ্যান্ড পার্সেল ছিল। বিকজ আমি এটাই কথা, 6 ঘন্টা রাউন্ড দ্য উইকেট বোলিং, 6 বাউন্সেস ওভার। সো ইট বডি লাইন থেকে ওয়ার্স ছিল। অ্যান্ড আপনি কত ডাক্তার, কেউ কমপ্লেন করতে পারতো না, কোনো অ্যালাউড ছিল বিকজ 6 বাউন্সার্স পার্ট অফ দ্য গেম। এখন যেরকম মডার্ন ডে ক্রিকেটে 2টো দিকে বাউন্সার। তোমার মনে হয় যে 83-তে যেটা ঘটলো, জাস্ট কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ টুর হ্যাড প্রিপেয়ার্ড দেম ফর 83? ইট ডিড। আমি জানি কি দিলীপ ভেঙ্কসরকরকে বল নিশ্চয়ই লেগেছে, কিন্তু আমরা যে কথা বলছিল ইয়াশপাল পোর্ট অফ স্পেনে ওর মাথায় লেগেছিল, হি ওয়াজ ইন আইসিইউ। মার্শালে বাউন্সার ওর মাথায় লেগেছে, ভাগিস হেলমেট পরা ছিল, কিন্তু ডিসপাইট অফ দ্যাট ইজ ভেরি ভেরি টাফ গাই। অ্যান্ড ও খেললো, ও এই জন্যে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে যখন ওয়ার্ল্ড কাপে হলো, হি গট 89 অ্যান্ড খেলা জিতিয়ে দিল। ওখান থেকে আমার ধারণা, বিকজ আমরা ওয়েস্ট ইন্ডিজ হয়ে এসেছিল, দ্য টাফার ইয়ার্ডস উই হ্যাভ ডান, যে যতটা মার খাওয়া ছিল খেয়ে নিয়েছি। আমরা कहते ना कि आग में से निकल के सोना बनता है, तो वो हम सोना बन के निकल गए थे। तो आई फील के दैट सीरीज वाज द वन which gave us the belief. ও সিরিজে আমাকে বিশ্বাস দিয়েছে কি আমরা জিততে পারি। আমরা যে আগার আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি, তাহলে আমরা কাকে হারাতে পারি। আমি জানি কি কেউ লোক বিশ্বাস করছিল না কি ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারে, হতে পারে ইভেন ইন্ডিয়ান টিম যে ওয়েস্ট ইন্ডিজ যায়নি অনেক খেলোয়াড়, ও কিন্তু ওরা নিজেরাই বোঝেনি যে ভেতরে আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে টিমটা। সত্যি কথা। আর তার সেই সোনার একজন খুব ইম্পর্ট্যান্ট একজন অলংকার ছিলেন ইয়াশপাল শর্মা। এই যে টিমটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছিলাম, আনফর্চুনেটলি এই টিমটায় একমাত্র একজনই আজ নেই যিনি 83 সিনেমাটা দেখেও যেতে পারেননি, ইয়াশপাল শর্মা। হিউজ কন্ট্রিবিউশন ছিল ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ ভিক্টরিতে। 37টা মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন, ওয়ানডেও 1000 রান করেননি। ঈশ্বর যেন তাকে ভারতের বিশ্বকাপ জেতানোর জন্যই পাঠিয়েছিলেন। এবং ইয়াশপাল শর্মার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রজতশুভ্র মুকুটি। আজকেই দুপুরবেলা কথা বলেছেন মুম্বাই থেকে, আমরা সেই সাক্ষাৎকারটাও শুনব। For almost a year, I would say we've been into this film because 6 months of training, 6 months of shooting, or more than that, I think. So it's been really a great experience, to relive those moments, which always been a big, memory down the line for ages. And 83 win was something which, really put us all on the world map. And it's been a glorious moment, as we all know, and to just be part of that team as an actor, to do that was a great opportunity because it's like something which is a kind of a memory. And I was happy when I was contacted to play this role. I was so happy to be,
playing Yashpal Sharma, the legend Yashpal Sharma. Kind of preparation we went through was also something which I really feel happy and proud about. So Kapil Khan sir and team made sure that we can, if we can, as an actor or as a film industry or as a part of entertainment world, if we can put it on the map, like how it really happened. A lot of hard work went through, and I think film has been success, and I think we tried our level best to achieve that. শুনতে শুনতে মনটাই খারাপ হয়ে যায়। ইয়াশপাল শর্মা, আবার বলছি যে তিনি ওয়ানডেতে 1000 রানই করেননি, টেস্ট ম্যাচেও সেরকম কিছু করেননি, কিন্তু ওই যে ওয়ার্ল্ড কাপটা, ইয়াশপাল শর্মা ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব ছিল না। এবং সবচেয়ে ফিট প্লেয়ার, কিছুদিন আগে 1 বছর আগে ওয়ার্ল্ড কাপ টিম সবাই একসঙ্গে মিলিত হয়েছিলেন একটা অনুষ্ঠানে। ইয়াশপাল প্রত্যেককে বলেন এর বুড়ি হয়ে যাচ্ছে, এ ঠিক ফিটনেস রাখতে পারছে না, তিনি সবচেয়ে ফিট ছিলেন। সেই মানুষটাই কিন্তু চলে গেলেন। আর ওই টিমটার সবচেয়ে আমোদে ফুর্তিবাজ ক্রিকেটারের নাম হচ্ছে সন্দীপ পাটিল। এবার আমি অশোক মালহোত্রাকে জিজ্ঞেস করব যে টিমের মধ্যে একটা কথা আছে যে সন্দীপ পাটিলের হাঁটাটা নাকি 2 রকমের, মানে অ্যাটলিস্ট তখন ছিল। একটা হচ্ছে সারাদিনের হাঁটা, একটা হচ্ছে সন্ধ্যে 6টার পর হাঁটা। এটা কি সত্যি? সন্দীপ পাটিল এটাই বলতে পারি। 6টার পর হাঁটা বদলে যেত? আমি যাই না, আমি ওরকম করে যাইনি, আমি বুঝি না, কিন্তু কোনোদিন তোমার নাইট ক্লাবে নিয়ে যায়নি? না, আমি নাইট ক্লাব যাই না, নিয়ে যাই। মেবি আই ওয়াজ নট ইন হিজ গ্রুপ। চেষ্টা ডেফিনেটলি। হি ওয়াজ এ ফ্ল্যাম্পয়েন্ট, খুব ফ্ল্যাম্পয়েন্ট ছিল, গুড লাইফ এনজয় করতো। ও রবি সবাই গুড লাইফ এনজয় করতো। কিন্তু একটা কথা আছে কি, স্যান্ডির এটা ছিল কি যেদিন ও ইনিং খেলতো, স্পেশাল খেলতো। হতে পারে 1 বছর হয়ে যাবে, কিন্তু যেদিন খেলবে ও স্পেশাল ইনিং খেলবে। অ্যান্ড এটাই ছিল। অ্যান্ড বাকি হি ওয়াজ নট এ ভেরি হার্ড ওয়ার্কিং গাই, কেউ কোন বেশি হার্ড ওয়ার্ক করতো না। আমরা তো মজদুর লোক ছিল, ও সাহেব লোক ছিল। एंड आज किंग का मूड नहीं है फील्डिंग करने का, तो किंग कैच कराते थे। तो सो ही वाज डिफरेंट एंड बट ही वाज अ वेरी फ्लैम्बॉयंट गाय। एंड এটাই বলতে পারে কি টিমে যে হয় না এরকম ক্যারেক্টারের দরকার হয়, তো হি ওয়াজ ওয়ান অফ দোজ ক্যারেক্টার। আমার অ্যাকচুয়ালি সন্দীপ পাটিল নিজেই বলেছেন যে সান্ধুকে নাকি কপিল দেব বলতো যে তুই যদি সন্দীপকে দেখিস যে ও দাঁড়িয়ে আছে ডিপ থার্ড ম্যানে, তাহলে আউটসুইং করবি, আর তুই ইনসুইং করবি যদি দেখিস উল্টো দিকে দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি কথা? এটা সত্যি, বিকজ সন্দীপ পাটিল থ্রো করতে পারতো না, রাউন্ড আপ থ্রো করতো। অনেক ইউনিভার্সিটি ডেজ থেকে এই অবস্থা ছিল। অ্যান্ড ও এটা না কেউ বলতো কি আমি দারুণ ফিল্ডার আছি, ও মেনে নিত এটা কথা। অ্যান্ড সবাই জানতো কি এরম আছে। অ্যান্ড মজা কথা বলুন, যেই বলুন, কিন্তু এটা কথা নিশ্চয়ই ড্রেসিং রুমে হতো, টিম মিটিংয়ে হতো। না, কি সব ইনিংস খেলেন সন্দীপ পাটিল সেমিফাইনালে। স্পেশালি সন্দীপ পাটিলের ইনিংসটা, বব উইলিসকে ওরম মারাটা, ওটাও ভারতীয় যে ক্রিকেটের লোকগাথা তার মধ্যে ঢুকে গেছে। আর এখানে সিনেমাতে 83-তে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সন্দীপ পাটিলের রোলে অভিনয় করেছেন তার ছেলে চিরাগ পাটিল। আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম আজকেই মুম্বাই থেকে। শুনবো চিরাগের কথা। I have honestly never played cricket in my life. I am not I was never that interested or inclined towards cricket. First of all, I never thought that they would cast me because 83 was all about cricket, and you needed somebody who could play cricket. But when I was finalized and when Kapil sir casted me, then I realized that it's such a big responsibility, such a big pressure, because you're representing a big name. Sportsmen, from a very young age they start training, so their body, their muscle memory, their joints, everything, their reflexes, it all develops, along with their, growing up. So at 30, suddenly you start playing cricket like, Sundip Patil, for example. It's going to take a toll on your body. So, you have to train differently for that. So I think the cricket part was extremely difficult. So I had to literally start from scratch. I was training for around 6 hours a day for 9 months. Before we left for shooting. But I was finalized for the film and we started training for it. Mr. Balwinder Singh Sandhu was training all of us, all the actors he was training. He still disagrees with it. पिताजी अभी भी बोलते हैं कि नहीं ऐसा कुछ था नहीं,
But obviously, maybe because I'm his son, he wants to avoid that conversation. Winning the '83 World Cup is, I think, a part of the Indian history, I would say, because that completely put India on the map when it came to sports, and even because when we were shooting in London, there were people coming to us, on the set and all that, and they used to tell us, like elderly people. He asked my grandmother that, what do you want from London? And my grandmother told him that, just win the World Cup and come back. And then he scored his that 50 in the semi-finals, taking India to the finals. And they won the World Cup, and then they came back. So it was kind of emotional for him because, it was his mother's wish, and, they actually won the World Cup and he came back. And even today, he's still like every 20-second zone. These guys, all these players, they have a WhatsApp group, and everyone wishes everyone on that particular day because somewhere they owe their entire life to that moment or that event because it was such a huge part of their lives. সন্দীপ পাটিল একটা খুব মজার কথা বলেছিলেন যে তোমরা সবাই জানো যে গাভাস্কারের ক্রিকেটিং প্রেডিকশন এত ভালো। গাভাস্কার একজন ক্রিকেট পণ্ডিত, কিন্তু গাভাস্কারের ক্রিকেট প্রেডিকশনে ভুল হয় কখনো শুনেছো? আমি দেখেছি 83 ফাইনাল যখন চলছে, ওই যখন ওভার শেষে চেঞ্জ হচ্ছে, সেই সময় গাভাস্কার এসে সন্দীপকে চিৎকার করে বলেন যে তুই তো ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং করছিস, তুই যেখানে ফিল্ডিং করছিস তার পেছনেই পাম্মি বসে আছে, গাভাস্কারের শ্রী মার্শানিল, ওকে বল যে ভিভ যা মারছে হোটেলে ফিরে যেতে। হচ্ছে ওই একবার, এবং পাম্মি উঠেও পড়েছিলেন সেই সময় কাপিলের সেই অমর ক্যাচটা, যেটা ভিভ রিচার্ডস বলেছিলেন, আচ্ছা অদ্ভুত ব্যাপার, যতবার ইন্ডিয়াতে আসি ওই ক্যাচটা আমায় দেখতে হয়, কবে আমি ইন্ডিয়াতে হলে ওই ক্যাচটা দেখবো না আমায় বলবেন? আর কপিল দেবের স্ত্রী আপনারা 83 সিনেমাতে দেখেছেন, রমি এবং মদনলালের স্ত্রী আনু, যাদের অশোক খুব ভালো চেনেন, আনু প্রথম বলেন যে রমি আমি আর দেখতে পাচ্ছি না, ভিভ যেভাবে মদনকে মারছে, চলো ফিরে যাই। দুজনে টিকিট জমা দিয়ে হোটেলে চলে যান। তুমি জানো তো? সত্যি কথা। আর ও ফাইনালে দেখেনি, আর ওপর ভিতরে ঢুকতে পারেনি, একবার বেরিয়ে গেছে তো ভিতরে ঢুকতে পারেনি। অ্যান্ড ইন দি এন্ড হোটেলে সেলিব্রেশন ছিল, কিন্তু মাঠে ছিল না যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর সত্যি কথা। অ্যান্ড মাঝে মাঝে যখন আমি কপিল আর মদন বসি, মদন বলে কি সবাই কপিলে ক্যাচে অনেক প্রেজ করে, কিন্তু বোলিং तो मैंने की थी, बॉलर तो मैं था, कैच तो तभी आया जब मैंने बॉल किया। तो बट द फैक्ट इज दैट कपिल्स कैच वी ऑल नो व्हाट ही डिड। एंड এখনই মাঝে মাঝে মদনই বলে যে মাঝে মাঝে ভয় পেয়ে যায় যখন কপিল ক্যাচ ধরতে যাচ্ছে, ভয় দিয়ে আমরা টিভি সুইচ অফ করে দিই, কপিল ক্যাচ ছেড়ে দেবে তো আমরা ওয়ার্ল্ড কাপ পেরে যাবো। সো মোটামুটি এরম অবস্থা। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ অ্যান্ড দিস হ্যাপেন্ড নট হিয়ার, even in Burbies, same thing, Madan did that, I took the catch, a deep mid-wicket, not as brilliant catch, it was a straightforward catch, কিন্তু Madan আর ওয়েভকে অনেকবার আউট করেছি, and that was not the first time. Absolutely, মদনলাল আমার যতদূর মনে পড়ে 75-এ প্রথম যখন ওয়েস্ট ইন্ডিজ এখানে এসেছিল, ভিভ যখন প্রথম এসেছিলেন কলকাতায়, সেবারও মদনলাল ভিভের উইকেট নিয়েছিলেন। মদনলাল রিমার্কেবল বোলার ওই ওয়ার্ল্ড কাপে, কিন্তু এখনও ওই ক্যাচটা অবিশ্বাস্য। ওইরকম ক্যাচ কপিলকে তুমি আরও নিতে দেখেছো? কোথায় যাচ্ছে, গোয়িং গন, ক্যাচটা যদি এখনও দেখো এতটা পিছনে, ভাবা যায় না? ভাবা যায়, সত্যি কথা। অ্যান্ড নট টু ফরগেট, কত বছর আগে, 39 বছর আগে। এখন আমি ভাবতে পারি কি ইট মাইট বি রেগুলেশন ক্যাচ, কিন্তু ও 1983 আর अनबिलीवेबल। और अगर आप शॉर्ट मिड विकेट থেকে डीप मिड विकेटे गए एंड साइड ऑफ, যে मतलब कोचिंग मैनुअले শেখায় মোটামুটি एवरीथिंग परफेक्ट। एंड इफ यू सी के অলমোস্ট ইজ রিচ দি ক্রাউড, এত বড় ক্যাচ ছিল। অ্যান্ড কপিলই মাঝে মাঝে বলে কি যখন আমি ক্যাচে নিচে ছিল, আমি ছিল কে আগে আমি ক্যাচ ছেড়ে দিব তো ওয়ার্ল্ড কাপ ছেড়ে দেবো মোটামুটি। হি সেড ইট কেম ইন মাই মাইন্ড যখন আই ওয়াজ আন্ডার দ্য বল। অ্যান্ড এটা হয় যখন হাই ক্যাচ হয়, আপনার মাথায় অনেক কিছু চলে, অ্যান্ড ইট হ্যাপেন্স টু বেস্ট অফ পিপল। এই ক্যাচটা বোধহয় যতদিন ওয়ার্ল্ড কাপ থাকবে এই ক্যাচটাও থাকবে, কারণ এরকম একটা ক্যাচ নিয়ে ডিসকাশন 39 বছর পরেও জাস্ট ভাবাই যায় না। আমার তো মনে পড়ে যে আমরা সেই সময় ভিভ রিচার্ডস এত মারছিলেন যে টেলিভিশন বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম, অনেকেই বেরিয়ে গিয়েছিলেন, অনেকেই ওই ভিভের ক্যাচটা লাইভ দেখেননি। এখনও আফসোস হয় যে কেন এই ক্যাচটা লাইভ দেখিনি, পরে দেখেছি। লাইভ দেখা সম্ভব ছিল না, সবাই জানতো ইন্ডিয়া হেরে যাচ্ছে। ওয়ান ম্যাচ টার্ন এভরিথিং।
আনবিলিভেবল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু এরকম আলোচনা থেকে সরে যাবেন না। ক্রিকেট যদি ভালোবাসেন এই আলোচনায় থাকবেন। ছোট্ট বিরতি। এখনও শুনলে ওই যে বলছিলাম সেটা এত রোমাঞ্চ হয় এখনও 83 নিয়ে ডিসকাশন করলে। আর এই অদ্ভুত অদ্ভুত সব ঘটনাগুলো ভেবে দেখুন, যিনি উইকেট নিলেন বিভৃচাচ্ছে, তার বউ অসম্মানিত হয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন যে স্বামী এত মার খাচ্ছেন। ক্যাপ্টেনের ওয়াইফ তার সঙ্গে চলে গেলেন টিকিট জমা দিয়ে, এবং পরে ঢুকতে গিয়ে ঢুকতে পারলেন না। ঠিক ফিল্মে যা দেখেছেন 83-তে এক্স্যাক্টলি তাই। আর ঠিক উল্টো দিকে হোটেল ছিল, অশোক মালহোত্রা নিশ্চয়ই ওখানে থেকেছেন। হোটেলটা তখন নাম ছিল ওয়েস্টমোরল্যান্ড, একদম লর্ডসের উল্টো দিকে। এখন ওটার নাম হয়ে গেছে ড্যানিউবিয়াস হোটেল। একজন হাঙ্গেরিয়ান মালিক এখন ওখানে, উনি নামটা বদলে দিয়েছেন রিজেন্ট ড্যানিউবিয়াস। ওখান থেকে লর্ডস মাঠটা সোজা দেখা যায়। এবার এরা দুজন জাস্ট ফুটপাথ ক্রস করে হোটেলে গিয়ে যখন শুনলেন যে ভিভ আউট, আবার ফেরার চেষ্টা করলেন, ফিরতে পারলেন না। এবার জেফ্রি তুজো যখন আউট হয়ে গেলেন, তখন দুজন মহিলা হোটেলের ঘরে খাটের উপর এমন নাচানাচি শুরু করলেন যে হোটেল সিকিউরিটি পাঠিয়ে দিল যে ওখানে বোধহয় কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। দুজন মহিলা বললেন আমরা পারফেক্টলি সেফ, উই আর সেলিব্রেটিং, এরম ইন্ডিয়াজ ইয়ে। ওরা বিশ্বাসই করতে চায় না সিকিউরিটি। তুমি এই গল্পগুলো নিশ্চয়ই শুনেছো প্রচুর রমির কাছে। ডেফিনেটলি, বিকজ কেউ বিশ্বাস করতে পারেনি। অ্যান্ড সব থেকে বড় কথা কি, একবার যখন ঘরে ঢুকে গেছে, টেলিভিশনে দেখছে ইন্ডিয়া জিতছে, তো বিশ্বাস করতে পারেনি। অ্যান্ড রমি মোটামুটি এরম এক্সপ্রেসিভ নয়, মোটামুটি শি ইজ ভেরি। আচ্ছা, ফিল্মে যে রমিকে আমরা দেখেছি, দীপিকা পাড়ুকোনের যে রোলটা, রমি কি তাই রিয়েল লাইফে? মোটামুটি শি গট আ গ্রেট সেন্স অফ হিউমার। একটু সফট স্পোকেন, বেশি চেঁচামেচি করে না, বেশি লাফালাফি করে না। বাট এরম সিচুয়েশন ওই লাফালাফি করেছে তো কোনো, আই উড নট, ইট ওয়ন্ট বি বিয়ন্ড। কেউই করতে পারে। কে ভেবেছে কে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে? রমির কপিল দেব হওয়া, বিকজ কপিল দেব যেহেতু, আমি আর্লি ম্যারেজ তাই জিজ্ঞেস করছি, বোধহয় 24 বছরের বিয়ে, কতটা রমির সাপোর্ট আছে কপিল দেবের লাইফে? অনেক সাপোর্ট আছে। কপিল দেব আছে বিকজ রমি আছে, বিলিভ ইউ মি। আপনি জানেন কি আমার মাই home is safe, secure, and she is there, you know, and she এটাই বলতে পারি কি she is a great support for Kapil. সিনেমাটাতেও তাই দেখানো হয়েছে যে রমি একটা হিউজ সাপোর্ট, এবং আমরা সবসময় দেখেছি, বাট অলওয়েজ একটু ব্যাকগ্রাউন্ড, এমন নয় যে লাইমলাইট হক করেছেন, সেরকম কখনো দেখিনি আমরা। সত্যি কথা। অ্যান্ড কপিল আজকে যে ইংলিশ ভালো বলছে, তো রমির খুব বড় যোগদান আছে ওর মধ্যে, বিকজ ইট ইজ, বললেন না একটা, কি বলবো, একটা জাট আর একটা হাই ক্লাস ওমেন, তো এটা মিক্সচার ছিল টু স্টার্ট উইথ, অ্যান্ড গ্র্যাজুয়ালি they have grown up together and they are a wonderful couple. But এটাই বলতে পারি যে রমি and Kapil ওকে লিবার্টি দেয় to support her, liberty দেয় to express herself. So এটা ডেফিনেটলি আসে, they complement each other. একটা কথা বলো, যে কপিল দেবকে তুমি দেখেছো ছোটবেলা থেকে, তোমার সঙ্গে বড় হয়ে একসঙ্গে খেলা, ইন্ডিয়া খেলা, 83 ওয়ার্ল্ড কাপ জেতার পর কি কপিল কোনো চেঞ্জ এসেছিল? আমার ধারণা নয়, বিকজ কপিল ইজ এ ভেরি কি বলবো, গ্রাউন্ডেড লোক আছে। বেশি লাফালাফি করে না, বেশি চেঁচামেচি করে না, বেশি শো অফ নয়। অ্যান্ড নিজে ক্রিকেট সম্বন্ধে বেশি কথা আমার ধারণা কি কপিল ক্রিকেট ছাড়া পর ভেবেছে কি আমি কত বড় লোক আছি। ক্রিকেট যখন খেলতো আমার ধারণা ও বুঝেনি কি আমি কত বড় লোক আছি, কি কত বড় খেলোয়াড় আছি, কত বড় একটা। Is he India's greatest ever cricketer? I would say so. ইন্ডিয়াতে bigger than Tendulkar? দেখুন, তেন্ডুলকার, Gavaskar batsman, I would put Gavaskar ahead of Tendulkar. Believe you me, আমি জানি যে মডার্ন ডে ক্রিকেটার্স আমাকে গালাগাল দেবে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ Gavaskar was Gavaskar. মতলব Gavaskar যখন খেলতো, তার না ব্যাট বল হতো, না ব্যাট ডিসিশন হতো। যখন ও ভেবে নিয়েছে কি আমি 100 করবো, তো করবেই করবে। অ্যান্ড সেম উইথ কপিল যখন খেলতো, হি ওয়াজ এ ম্যাচ উইনার। Tendulkar has scored runs for India,
Like Kumble for me is the biggest match winner Indian cricket. पर कपिल देव bowling, batting, fielding তিনটা ইন্ডিয়ান ক্রিকেটে ভিনু মাঙ্কড ছাড়া আমার ধারণা আর কার সঙ্গে ওনার তুলনা করা যাবে না। সো দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক প্রবাবলি দ্য গ্রেটেস্ট ক্রিকেটার। আমার বন্ধু আছে হতে পারে আমি একটু বায়াস আছি, কিন্তু এটাই আছে কি রেকর্ডস আর দেয়ার ফর এভরিবডি। অ্যাবসলিউটলি। কপিল দেব টিমের 1 নম্বর ক্রিকেটার, ক্যাপ্টেন। ওই টিমেই আরেকজন ক্রিকেটার ছিলেন যিনি একজন আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল ওয়ার্ল্ড কাপের পরে, আচ্ছা সুনীল ওয়ালসন কোন জ্যোতিষীর কাছে যায় জানা যায়? কারণ ওই ওয়ার্ল্ড কাপে একটাও ম্যাচ খেলেননি সুনীল ওয়ালসন, কিন্তু তিনি এই ওয়ার্ল্ড কাপের যে লোকগাথা রূপকথা তার মধ্যে থেকে গেছেন। ওর শুনেছি একটা খুব ভাইটাল কন্ট্রিবিউশন ছিল যে সেমিফাইনাল ম্যাচের আগে সকালবেলা সুনীল ওয়ালসন বিবিসি টিভি চালিয়ে শোনেন যে সেখানে রে ইলিংওয়ার্থ, ব্রায়ান ক্লোজ এবং টেড ডেক্সটার তিনজনেই বলছেন যে কোনো সন্দেহই নেই যে ইংল্যান্ড ফাইনালে যাচ্ছে। সুনীল ওয়ালসন নাকি ফিরে গিয়ে টিমকে তখন এইটা বলে চাগান যে দেখেছো আমরা উই আর কমপ্লিট পুশ ওভার্স, আমাদের কোনো নম্বরই দিচ্ছে না। তাতে টিম খুব ইন্সপায়ার হয়। সুনীল ওয়ালসন সম্পর্কে তোমার কি? দেখুন আমার ধারণা কি ওয়ার্ল্ড কাপ আপনি যখন জিতেন এত বড়, তাহলে সবাই যে স্টার্স আছে না একসঙ্গে, আর হতে পারে ওয়ালসনের স্টারের জন্য আপনি জিতেন, হতে পারে কপিলের জন্য নয়, ওয়ালসনের স্টারের হতে পারে। বিকজ अगर ওয়ালসনের জায়গা রাজু কুলকার্নি হতো, অশোক মালহোত্রা হতো, বাকিও হতে পারতে এটা হতো না। কিন্তু क्योंकि ওয়ালসন ওর আগে ক্রিকেট খেলেনি, ও পরে কখন ক্রিকেট খেলেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপ যখন উইনিং টিমে কম্বিনেশনে ছিল, সো হতে পারে ও যে স্টার্স আছে না দে ওয়ার ম্যাচিং। সো দ্যাট ইজ ওয়াই probably India won the World Cup thanks to Sunil Walson. আমাদের স্টাররা বলছে যে এখন একটা বিজ্ঞাপনে বিরতি নিতে হবে, নিচ্ছে আবার ফিরে আসবো। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল ওয়ার্ল্ড কাপে সেটা নিয়ে আরেকটু কথা বলা উচিত ছিল, যেটা এখন বলবো। সেটা হচ্ছে কপিল দেবের টানব্রিজ ওয়েলসে সেই অমর 175। কপিল দেব নিজে কি বলছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে সাক্ষাৎকারে আমরা দেখব। I don't know, it was gone 40 years, it's almost gone, so whenever we see on the TV, we remember those things and that's it. It was a wonderful time, बहुत मज़ा आया, बहुत ऐश किया, बहुत मेहनत किया, और उसका फल आज भी है कि आप चर्चा कर रहे हो। কপিল দেবের যে কোনো অ্যাচিভমেন্ট সম্পর্কে কপিল দেবের কথা শুনলে আমার একজন বিখ্যাত বাঘ শিকারীর কথা মনে পড়ে যায়, যাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা বাঘটা আপনি কি করে শিকার করলেন? উনি বললেন আমি গুলি করলাম, বাঘ মরে গেল। অশোক সেরকমই তো মোটামুটি। ওর মুখ থেকে কখনই আমি 170 সম্বন্ধে শুনিনি। আমি শুনেছি মদনের মুখ থেকে, কেরমানির মুখ থেকে, কি এরও মিনিং হতেই পারে না। কে 17/5 থেকে আমি জানি কি অনেক গ্রেট ইনিং খেলা হয়েছে, উপর অনেক 170, 180, 200 অব্দি রান হয়েছে, কিন্তু 17/5 গ্রিন টপ উইকেট, টপ অফ দ্য ব্যাটিং অর্ডার ইনসাইড দ্য ড্রেসিং রুম, ওখান থেকে যে রিকভার, যে বলছে যে 50 অব্দি ও এক করে খেলেছে কপিল দেব এক করে খেলতো না, কিন্তু ওপর বলছে যে মেরেছে, যে গ্রাউন্ড শট মেরেছে ও 4 যেত, আর যে তুলে মেরেছে ও স্টেডিয়ামে পারে, বলছে এত বড় 6 আমরা দেখিনি। অ্যান্ড ইট ওয়াজ আনবিলিভেবল যে দেখেছে, বলছে। অ্যান্ড কপিলের শুধু এটাই আছে, বলছে আমি একটাই রেকর্ডিং পাইনি। আমিও চেষ্টা করেছি, অনেক বলেছি আমার কাছে আছে, কিন্তু রেকর্ডিং এখন অবধি পাইনি। বলছে এটা ইতিহাস হয়ে গেছে, কিন্তু এখন 83 ফিল্ম যে মোটামুটি করেছে, কিন্তু ওর মুখ থেকে বাকি 170 সম্বন্ধে আমি কখন শুনি আমি কত ভালো খেলেছি, কত ব্রিলিয়েন্ট খেলেছি, যে আমি কথা আগেই বলেছি, কেউ নিজে ক্রিকেট সম্বন্ধে কখনই আপনার যে কথা বলছে আপনার সাংবাদিক সঙ্গে ও সেম কেউ ও নিজে
কথাই বলেন, মনে হয় কি জানি না নেলসন ম্যান্ডেলা আছে কে মহাত্মা গান্ধী আছে, আর যে কথা আপনি বলেছে কে বাঘকে গুলি করেছি আর মেরে গেল, বাস টু ওয়ার্ডস। আচ্ছা, ওই ইনিংসটা দেখেছেন, আমরা আসবো ওই ইনিংস নিয়ে। ওই ইনিংসটা দেখেছেন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি 3 বছর আগে ওই মাঠে দাঁড়িয়ে কথা বলেছিলাম, একটু শুনবো। ওখানে টানব্রিজ ওয়েলসের কমিটিতে আছেন ভদ্রলোক, ওই ইনিংসটা দেখেছিলেন। We have Mr. Steve Naika with us, who is part of this Tunbridge Wells Cricket Committee, a very senior man and someone who had watched this live, Kapil Dev's 175 live. You can understand যে ওই ইনিংস দেখেছেন, এরকম বেঁচে আছেন, স্মৃতিতে আছেন, এরকম মানুষ এখনো খুব খুঁজে পাওয়া যায় না, because it happened 36 years ago, but Steve Naika can still recreate these moments for us. Can you tell us what were your memories? My memories of the game was the collapse at the beginning of the game when India were reduced to 17 for 5. The conditions were very much like today to start with, where it was a bit cloud cover and the wicket was both lively and green, and the Zimbabwean opening bowlers managed to get lift and movement, and there were 3 catches behind by David Houghton, and Kapil Dev came in when the fall of the 4th wicket, and he made a magnificent innings of 175. Where did his shots land up? Sixes? He hit some sixes, mainly the long boundaries. Yeah. He also broke a pavilion window. Really? And a car windscreen window as well. যে লোকটার ওই গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছিল, তাকে অনেকে বলেছিল যে গিয়ে টাকা চা, ক্ষতিপূরণ চা। সে বলেছিল আমি রিয়েল ক্রিকেট লাভার, গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেখানে যখন মেরেছে আমি বরঞ্চ একটা অটোগ্রাফ নিয়ে আসব। এবং এখনও এত বছর বাদে, এই ইন্টারভিউটা আমার নেওয়া 3 বছর আগে, এখনও ওই নেভিল গ্রাউন্ডে ঢুকলে, টানব্রিজ ওয়েলসের এখন নাম হয়ে গেছে রয়্যাল টানব্রিজ ওয়েলস, ওই মাঠটায় ঢুকলে এখনও মনে হয় যে ইনিংসটা বোধহয় 1983-তে নয়, 83 মিনিট আগে খেলা হয়েছে। এত বেশি লোক ওখানে এখনও ইনিংসটা নিয়ে কথা বলেন। আমার একজন বলছিলেন যে ওই মাঠে ডেরেক র্যান্ডেলের একটা দারুণ ইনিংস আছে, একটা ম্যাচে একদিন 2টো টিম একটা ইনিংস পুরো অল আউট হয়ে গেছিলো কাউন্টি ম্যাচে, এত বল সিম করে এবং সুইং করে। কিন্তু এখনও ওই মাঠটা নিয়ে একটা কথা বলতে হলে লোকে কপিল দেবের ইনিংসটা বলে। আর আরও ইন্টারেস্টিং হচ্ছে যে ওখানে আজ অবধি আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, এবং ওই ম্যাচটাও দেওয়া হয়েছিল ইন্ডিয়া কি খেলবে, জিম্বাবুয়ে আরও বাজে টিম, দিয়ে দাও ওই মাঠে। এবং আমি জানি যে ওটার এখন নাম হচ্ছে রয়্যাল টানব্রিজ ওয়েলস। তুমি এত বছর স্কটল্যান্ড আয়ারল্যান্ডে বোধহয় 15-16 বছর ক্রিকেট খেলেছো, তুমি জানো যে ওখানে রানীদের খুব পছন্দের জায়গা। টানব্রিজ ওয়েলসের চকলেট খুব ভালো, কিন্তু চকলেটটা যতটা ভালো ততটাই ডিফিকাল্ট হচ্ছে ওখানে বল সিম করলে বা সুইং করলে। And not to forget green top wicket. Green top. 17 for 5. Why inning এত বড় আছে কি 75 গ্রিন টপ উইকেট, যেরকম ভদ্রলোক বলছিল ওকে বল নড়াচড়া করছিল, সিম করছিল, 3টা ক্যাচ ডেভিড হুটন, খোলা মাঠ, ওখানে কোনো গ্যালারি নেই, দুদিক থেকে হাওয়া আসে, হাওয়া চলছে ফ্রম লেফট টু রাইট, রাইট টু লেফট, অ্যান্ড সুইং আছে, ওভারকাস্ট কন্ডিশনস আছে, ওখানে যেরকম ইনিং খেলেছে, ইটস আনবিলিভেবল। অ্যান্ড হি ইজ নট সাপোজ টু নো টু বি টেকনিক্যালি ভেরি ভেরি কারেক্ট, पर বলে না যে অ্যাগ্রেশন ইজ দ্য বেস্ট লাইন অফ ডিফেন্স। তো মোটামুটি কপিল নিজে মতন খেলেছে, নিজে আন্দাজে খেলেছে। আর আমার ধারণা কি গৌতম কি কোনো কপি বুক কোনো স্টাইল নেই, প্রত্যেক খেলোয়াড়ে নিজের স্টাইল আছে, আর কপিল নিজের স্টাইল খেলে একটা ঐতিহাসিক ইনিং খেলেছে। আমি বলছি কলকাতা, তুমি যদি সিসিএফসি মাঠে তুমি এত ম্যাচ খেলেছো, ইভেন সিসিএফসি মাঠে দুদিকে একটা বাউন্ডারি আছে, একটা পাঁচিল আছে, কিছুটা হাওয়া আটকায়, বেশি না হলেও। টানব্রিজ ওয়েলসে আমি 3 বছর আগে প্রথম যাই, এবং আমি আশ্চর্য যে তখন একটা কাউন্টি ম্যাচ চলছিল, জেমস প্যাটিনসন বল করছিলেন। আমি অবাক হয়ে যাই দেখে যে বলটা কী লেভেলে সুইং করছে, এবং সেখানে কপিল দেব একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে 5 উইকেটে 17 থেকে ওরকম ইনিংস। আমার এখনও মনে আছে যে আমি ওখান থেকে একটা ফোন করি ওকে, আমি ইমোশনালি এতটাই হয়ে গেছিলাম
যে আপনার উপর এত বছর যে লেখা লিখেছি সেটা উচিতই হয়নি এই মাঠে প্রথম এই মাঠটা দেখে প্রথম লেখা উচিত ছিল। আনবিলিভেবল ইনিংস, এবং ওই যে বলছি যে এত হাওয়া চারদিক থেকে বয়, গাছপালা সব মিলিয়ে যে সারাক্ষণ, এবং আমি জানি না তুমি এটা শুনেছো কিনা যে ইন্ডিয়ান টিম এত ভয় পেয়ে গিয়েছিল যে 5 উইকেটে 17টা, সিনেমাতেও দেখানো হয়নি, একটা টেবিল ছিল প্যাভিলিয়নে, ছোট প্যাভিলিয়নে, ওই টেবিলের উপর একটা জল রেখে সবাই ওই কোনায় লুকিয়ে পড়ে। এটা শুনেছো তুমি বোধহয়? হ্যাঁ, নিশ্চয়ই সবাই পালিয়ে গেছিল, স্পেশালি যখন কপিল ইনিং খেলে যখন ফিরছে, হ্যাঁ, যে কেউ সামনাসামনি হবে, क्योंकि বেস্ট ব্যাটসম্যান ওয়ার ইন দ্য প্যাভিলিয়ন অ্যান্ড লজ্জা পাচ্ছিল, এটা না কি ওর থেকে ভয় পেয়েছে, লজ্জা পাচ্ছিল যে এ একা খেলে এসছে আর আমরা 10 রান করতে পারিনি টোটাল। তো বাট এটাই আছে কি দ্যাট ইনিং টার্ন দ্য টাইড। আর আজকে আমি এত ইমরান সম্বন্ধে পাকিস্তানি খেলোয়াড় থেকে শুনেছি কি হি ইজ দ্য ক্যাপ্টেন, और এটা 175 ইনিং পুরো ইন্ডিয়ান খেলোয়াড় যত ওয়ার্ল্ড কাপ ছিল কি কপিল দেবে 175 আমাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। সো ইট ইজ সিমিলার, অ্যান্ড আমার ধারণা যে এরকম রেসপেক্ট খেলোয়াড়ের মধ্যে ও 83 টিমের মধ্যে কপিলে 175 জন্য আছে। সো দ্যাট ইজ অ্যামেজিং টু সে দ্য লিস্ট। অ্যান্ড এটা নয়, ইভেন গাভাস্কর মতন লোক বলছে যে কপিল দেব যে খেলেছে, ভেঙ্কসারকর মতন, মহেন্দ্র অমরনাথ, সবাই যে বড় বড় খেলোয়াড় যে হু আর গ্রেট প্লেয়ার্স ইন দেয়ার ওন রাইট, সবাই এই 170 সম্বন্ধে কথা বলছে। অ্যান্ড সবাই মেনে নিয়েছে কি এর থেকে বড় ইনিং, এর থেকে বেটার ইনিং অ্যাকর্ডিং টু সিচুয়েশন আজ অব্দি খেলা যায়নি। কিন্তু তখনকার মতো সবাই ওই টেবিলের তলায় লুকিয়ে পড়েছিলেন ওপরে একটা জল রেখে, কারণ সবাই ভয় পাচ্ছিলেন। মহেন্দ্র অমরনাথ, গাভাস্কর, সিনেমাতে আমরা দেখেছি ওরা বাইরে খেলা দেখছেন, অ্যাকচুয়ালি বাইরে খেলা দেখছিলেন না, সবাই ভেতরে লুকিয়েছিলেন। এবং ইন্ডিয়ান হাই কমিশনার রাস্তা গণ্ডগোল করে যখন আসেন তখন ওকে বলা হয় যে ইন্ডিয়ান টিম 17 for 5। উনি তখন সত্যি ট্যাক্সি ড্রাইভারকে দাঁড় করিয়ে রেখেছিলেন, বলেছিলেন আমি তো লন্ডন ফিরে যাব, তুমি ট্যাক্সিটা মিটারটা অন রাখো, আমি ফিরে চলে যাব। অনেক ট্যাক্সি মিটার দিতে হয়েছিল, ম্যাচটা এতটা চলবে উনি ভাবতে পারেননি। ভারত সরকার দিয়েছিল বলে, আমাদের মতো হলে প্রবলেম ছিল, আবার ফিরিয়ে এসে বলতাম যে তুমি একটু খেলা দেখে যাও, মিটারটা ডাউন করো। ওয়ার্ল্ড কাপ নিয়ে যত কথা বলা যায়, 83 ওয়ার্ল্ড কাপ নিয়ে ততই অবাক লাগে। তারপরে ইন্ডিয়া 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু কেন অশোক মনে হয় যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, 2011-তে নিজের দেশের মাঠে জিতেছি, কেন এই প্রথম ওয়ার্ল্ড কাপটা আজও এটা এত নস্টালজিক করে দেয় মানুষকে? গৌতম, আজকে যে কোটি কোটি টাকা আছে, আজকে যে লেভেলে ক্রিকেট পৌঁছে গেছে, ক্রিকেটার পৌঁছে গেছে, আর যত টাকা বোর্ডের কাছে এসেছে, এটা থ্যাঙ্কস টু দ্যাট 1983, বিকজ ওখান থেকে টার্ন অ্যারাউন্ড হয়েছে। नहीं तो वर्ल्ड कप जेता पर 1 লক্ষ টাকা ওই লতা মঙ্গেশকরের কনসার্ট করার পর পাওয়া হয়েছে, नहीं तो বোর্ডের কাছে টাকা ছিল না। ও পর থেকে আমার ধারণাকে ওর তখন অবধি আমরা ফরেন ট্যুরে যেত জাস্ট টু মেক নাম্বারস, কি আমরা আগে ড্রই করে নিত এটা জিত মতন হতো, কিন্তু ও পর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, ও পর সবাই বিশ্বাস হয়ে গেছে যে আমরা জিততে পারি, আমরা এখন উই আর কম্পিটিং উইথ দ্য সুপার পাওয়ার্স of cricket. তো ক্রিকেটে যে লেভেল আছে, প্লাস ক্রিকেট অল ওভার দ্য কান্ট্রি খেলে, ওর আগে বড় বড় সিটিতে ক্রিকেট হতো, কিন্তু ও পুরো দেশে ক্রিকেট খেলা। এখন খেলোয়াড় আসে কোথায় থেকে, রাঁচি থেকে আছে, কানপুর থেকে আসে, ভিলাই থেকে আছে, আলিগড় থেকে আছে, ছোটোখাটো স্বামী কোনটা গ্রাম থেকে আসছে। তো সো ক্রিকেট ইজ প্লেড অল ওভার। সো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট। এমন ওখান থেকে যে টার্ন অ্যারাউন্ড হয়েছে আজ অবধি, এখন যখন আমরা বিদেশে যাই আমরা জিততে জন্য যাই, ড্র করতে জন্য যাই না, হারতে জন্য যাই না। আর अगर হেরে যাই, আপনি তুমি তো জার্নালিস্ট আছো, তুমি জানো কি আলোচনা কিরম হয়, क्योंकि আমরা এখন উই আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা জিতি या না জিতি, কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই ইন্ডিয়া 1 নম্বরের টিম হয়। খুব ভালো বললে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। একটা বিষয় ছিল যেটা এত কিছু এই ফুলের মধ্যেও কিছু কাটা লুকিয়েছিল, এবং যেটা থ্যাঙ্কফুলি ফিল্মে সেটা থেকে সরে না গিয়ে ফিল্মেও আলোচনা করা হয়েছে। ইন্ডিয়ান ড্রেসিং রুমে সেই সময় দেয়ার ওয়াজ এ গ্রেট ডিভাইড বিটুইন গাভাস্কর অ্যান্ড কপিল দেব, যারা রিপ্রেজেন্ট করতেন দুটো পাওয়ার
ইকুয়েশনকে, একটা ছিল ওয়েস্ট জোন, একটা ছিল নর্থ জোন। অশোক মালহোত্রা অবভিয়াসলি কপিল দেবের দিকে ছিলেন। ওই ড্রেসিং রুমে থাকার অভিজ্ঞতাটা কি ওয়েস্ট ইন্ডিজ বোলিং খেলার মতোই? এটা নয়, ওই সময় আমি এটাই বলবো কি ওয়েন ইউ আর উইনিং, আই ওয়াজ পার্ট অফ 85, বিলিভ ইউ মি, ওর থেকে বেটার ড্রেসিং রুম হতে পারে না। যখন আমরা জিতছি 85 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আমরা সবাইকে হারিয়েছি অ্যান্ড কনভিন্সিংলি হারিয়েছি, কিন্তু ওয়েন ইউ আর উইনিং, যেরকম 83-তে জিতছিল, দেন ইউ আর অল টুগেদার। ওনলি ওয়েন ইউ আর লুজিং, অ্যান্ড সব থেকে বড় কথা ওই সময় এটাই ছিল গৌতম কি আমরা 50 পাউন্ড পেত এক উইকের জন্য। সো হ্যাভিং এ ডিনার ওয়াজ এ প্রবলেম। তো বাস যখন অবধি আসতো আপনি টিম ইন্ডিয়া ছিলেন, দ্য মোমেন্ট বাস থেকে নামতো তাহলে এটা সাউথ ইন্ডিয়ান, এটা ওয়েস্ট মারাঠি, এটা মাদ্রাসি, এটা পাঞ্জাবি, এটা বাঙালি, সব আলাদা। ড্রেসিং রুমে কোনো ড্রেসিং রুমে দে ওয়ার টুগেদার। অ্যান্ড এটাই ছিল কি ওই সময় এত এখন 1 বছর টিম একসঙ্গে থাকে, ওই সময় শুধু 4 মাসের জন্য হতো, একটা টোরের জন্য হতো। তো ও ফের আপনি যে ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স সেম স্টেট আছে, ওটা একটু বন্ধু বেশি হতো। একটা কথা বলো যে 85-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেটে ইউ আর এ মেম্বার, এই রবি শাস্ত্রী আর সন্দীপ পাটিল এরা ঠিকঠাক ফিরেছে কিনা কে চেক করতো রাত্রিরে? সন্দীপ ছিল না টিমে, না ওয়ার্ল্ড কাপে ছিল, 83-তে ছিল, 83-তে ছিল, আর 85-তে রবি এত ভালো খেলছিল কেউ চেক করতো না, কেউ চেক করতো না। 83টা সত্যি উইনটা একটা পুরো জেনারেশনকে ইন্সপায়ার করে গেছে। আজকেই সচিন টেন্ডুলকার দেখছিলাম একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেটা আমরা একটু দেখব। যখন 83 হয় সচিনের বয়স তখন মাত্র 10, এবং 83 সিনেমাটা আপনারা দেখেছেন যে তেন্ডুলকার ফ্যামিলির সবার সঙ্গে খেলা দেখছেন। কে বলতে পারে 83 না হলে হয়তো সচিন অন্য কোনো খেলা খেলতেন। এটা গেল সচিন। সৌরভ তিনি কি পিছিয়ে থাকেন? তার বয়স তখন 11। তিনি কি মনে করেন ভারতের 83 জয় সম্পর্কে? আজকেই দুপুরবেলা আমরা তাকে ধরেছিলাম, কি বললেন? It's a remarkable. আমার কপিল দেবের সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল। I've actually told him that ভারতবর্ষের ইয়াং ছেলেরা খেলা ধরেছে 83 ওয়ার্ল্ড কাপের জন্য। অবিশ্বাস্য অশোক, যত আমরা আলোচনা করি তত যেন এটার রংটা বেড়ে যায়। হয়তো কে বলতে পারে 50 বছরও ইকুয়াল সেলিব্রেশন হবে? নিশ্চয়ই হবে, বিকজ क्योंकि হিস্ট্রি ওয়াজ ক্রিয়েটেড। ওপর আমরা অনেক জিতেছি, আমরা 2007-এ T20 ওয়ার্ল্ড কাপ জিতে, 2011 ওয়ার্ল্ড কাপ ফির জিতেছি। কত বছর লেগে গেছে 83 পর সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিততে জন্য। সো অ্যান্ড নট টু ফরগেট ওই সময় 60 ওভার ক্রিকেট হতো, অ্যান্ড conditions are different, and bouncers unlimited, white clothing, colored clothing হতো না, অনেক তফাৎ ছিল। কিন্তু এটাই আছে কি যখনই ইন্ডিয়ান ক্রিকেটে কথা হবে 1983 কথা হবে। নাদিয়া কোমানেচি একটা ইন্টারভিউতে বলেছিলেন আমায় যে এত লোক জিমন্যাস্টিক্সে পারফেক্ট 10 করেছে আমার পরে, কিন্তু আমি 76 মন্ট্রিলে যখন করেছিলাম এত বছর বাদেও লোকে বলতে পারে ঠিক সেই সময় তারা কি করছিল। 83 উইনটা এমন একটা উইন, ইন্ডিয়া অনেক জিতেছে, কিন্তু যে কোনো কাউকে জিজ্ঞেস করুন তারা বলে দেবে যখন ভারত জিতছিল বা কপিল যখন ক্যাচটা ধরেছিলেন ভিভের, তারা কি করছিলেন। এটাই এই জয়ের মাহাত্ম্য। হয়তো আজ থেকে 11 বছর বাদে আবার আমরা ZEE 24 ঘন্টায় এটা নিয়ে অনুষ্ঠান করব। সেদিনও কপিল দেব নিয়ে বলার জন্য তার বন্ধু অশোক মালহোত্রাকে আমরা ডাকবো। সবাই ভালো থাকবেন, সবাই 83 জয়ের আবার শ্যাম্পেনটা আমরা এখানে বসেই অদৃশ্যভাবে উপভোগ করব। শুভরাত্রি।